আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা খুবই একটা বিষয়। সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে শান্তি কিভাবে ফিরে আসবে। তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলছি। সেটা হচ্ছে যে দেখেন, কিছু উদাহরণের মাধ্যমে যদি বিষয়টা দেখানো যায় এরকম যে আমরা যখন আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করব তখনই দেশে শান্তি ফিরে আসবে, দেশের উন্নতি হবে। ধরুন একটা কোম্পানিতে ১০০ জন লোক কাজ করে, সেই কোম্পানির উন্নতির জন্য ১০০ জন লোককেই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যখন কোনো প্রতিষ্ঠানের আয় উন্নতি হয় না তখন বুঝে নিতে হবে উক্ত প্রতিষ্ঠানের কর্মীরা কি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, অথবা দায়িত্ব কি অবহেলা করছে। তো আমরা আমরা বলতে আমরা সাধারণ জনগণ, যে দেশের জনগণ আমাদের দায়িত্ব পালন করছে না সঠিকভাবে। আমরা রাস্তায় নিয়ম মেনে গাড়ি চালাই না, আমরা ঘুষ দেই, আমরা ঘুষ নেই, আমরা রাস্তায় ময়লা ফেলি, আমরা গীবত করি, আমরা মানুষের দোষ খুঁজে বেড়াই, আমরা স্কুল বাদ দিয়ে মাদ্রাসার গুণগান গাই, আমরা অযোগ্য অদক্ষদের ক্ষমতায় বসাই, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। আসলে আমাদের দেশের ক্ষতি আমরা নিজেরাই করেছি। আমরা একটা বেঈমান জাতি। তো এখন বিষয় হচ্ছে যে হেডলাইন তো দেখেছেন আপনারা। তাহলে আমাদের দেশে কি শান্তি ফিরে আসা সম্ভব? সম্ভব, অসম্ভব দুইটাই আছে, কিন্তু এখন বাস্তবিক পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে এটা অসম্ভব। কারণ আমাদের দেশের মানুষগুলো সৎ না, বেশিরভাগ অসৎ। দেশের কোনো মানুষের মধ্যে সততা খুঁজে পাওয়া খুবই বিরল ঘটনা। মানবতা নেই, সবাই সবাইকে ঠকাচ্ছে। কেউ কাউকে ঠকাতে পারলেই ভাবে জিতে গেলাম। ফল কিনতে যাবেন, ফল বিক্রেতা আপনাকে ঠকাবে। মাছ কিনতে যাবেন, মাছ বিক্রেতা আপনাকে ওজনে কম দিবে। ওষুধ কিনতে যাবেন, দাম বেশি রাখবে। দেশে সুশাসনের বড়ই অভাব। বিষয়টা এই রকম, আমি আপনাকে ঠকাচ্ছি, আপনি আরেকজনকে ঠকাচ্ছেন। আমরা ভালো নেই বলে আমাদের মন্ত্রী এমপিরা ভালো হয় না বা ভালো না। আমাদের দেশের ভালো মানুষগুলো যারা আছেন আমরা বেছে বেছে তাদেরকে হত্যা করেছি। আজ রাজাকারদের লাল গালিচা সম্বর্ধনা দিয়েছি, কাল যারা অন্যায় করছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। বিষয়টা এইরকম। খুনি সন্ত্রাসীদের দেশে রেখে আমরা লালন করছি। একজন লেখিকাকে দেশ থেকে বের করে দিয়েছি। দিন দুপুরে ছাত্রলীগ মানুষ কুপিয়ে মারে, আমরা দূর থেকে তাকিয়ে দেখি, ভিডিও করি আর চিৎকার করে বলি দেশে রুচির দুর্ভিক্ষ চলছে। ৩২ নম্বরে কে আগুন লাগালো? শেখ মুজিবের মূর্তিতে কে মুতে দিল? থানাতে কে আগুন দিল? আসামিদের চলে যেতে দিল? আমাদের কি এত কিছু করার দরকার ছিল? হ্যাঁ, বিপ্লব যখন হয় তখন এইগুলোর প্রয়োজন ছিল, কিন্তু অন্য সময় বিপ্লব পরবর্তী যে ঘটনাগুলো ঘটলো সেগুলো কি আসলে ঠিক ছিল? শেখ মুজিবের মূর্তিতে প্রস্রাব করা এটা কি আসলে দরকার ছিল? জাতি হিসেবে এই মেসেজটা কোথায় যায়? আমরা কি এরকম বর্বর? বিপ্লবের সাথে আমিও জড়িত ছিলাম, কিন্তু আমাদেরকে কেন এই কাজগুলো করতে হচ্ছে? তো এটা আমাদের গোড়াই গলদ আছে। এই গোড়াটা যদি আমরা ঠিক না করি, সেই ডাল পোশাখা যেখানেই যাক সেখান থেকে ভালো কিছু হবে না। যারা দেশ পরিচালনা করেন তারা অযোগ্য, অথর্ব, অদক্ষ। সীমাহীন টাকা তারা দুর্নীতি করেন। যে লোকটা সীমাহীন টাকা দুর্নীতি করেছেন সেই টাকা শেষ করে সে মরতে পারবেন না। বিভিন্ন আমলে বিভিন্ন দুর্নীতিবাজ, বিভিন্ন বিশাল ব্যবসায়ী আছেন। কিছু কিছু ব্যবসায়ী তারা আবার দুবাইয়ে বাড়ি করেছেন,
তাদের বাড়িতে 9-10 জন করে দারোয়ান থাকে, ড্রাইভার 13টা, সেই লোক সীমাহীন টাকা দুর্নীতি করে তার ভাই বোনকে উন্নত জীবন দিয়েছে। কে, তার নাম আমি বলবো না। এইগুলো করেছে কারা? আমাদের দেশেরই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি। আসলে দেশের সম্পদ অল্প কি মানুষ দখল করে নিয়েছে? আমরা গাধা জনগণ শুধু পারি ফেসবুক আর ব্লগে চটাং চটাং কথা বলতে। আমরা দরকারি কাজ বাদ দিয়ে অদরকারি কাজ করি। আমরা ময়লার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিয়ে বহির্বিশ্বে নিজেদের বদনাম করাই। দেশে প্রায় 1 কোটি বেকার, আমরা তাদের কথা ভাবি না। আমাদের শিক্ষা ব্যবস্থার কথা নিয়ে আমরা ভাবি না। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করি না। ভবিষ্যৎ প্রজন্ম টিকটক করে সময় অপচয় করছে। যাদের এখন পড়াশোনা করার কথা তারা এখন রাজপথে আন্দোলন করছে। মেয়ে ভাড়া করে নৌকায় ফুর্তি করছে, সেদিকে আমাদের নজর নেই। কিশোরগঞ্জ লেখাপড়া বাদ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াচ্ছে, সেদিকে আমাদের নজর নেই। বর্তমানে যেসব উপদেষ্টারা দেশ পরিচালনা করছেন তারা কিভাবে নিয়োগ পেল? এই যে জুলাই আগস্ট যে বিপ্লব হলো, এই বিপ্লবের স্পিডের সাথে তারা কখনো কি সরাসরি সম্পৃক্ত ছিল? যদি শেখ হাসিনার পতন না ঘটতো তাহলে কি তাদের জীবনে হানি হতো? তো আমি মনে করি যে এই উপদেষ্টা পর্যায়ে যারা বসেছেন এদেরকে নিয়ে এখনো ভাববার সময় আছে। কারণ এই উপদেষ্টা পর্যায়ে বসাইতে হতো যারা শ্রমিক, দিনমজুর, এদের কথা ভাবছেন, যারা কৃষকের কথা ভাবেন এবং যাদের কোনো সমস্যা নেই তাদেরকে বসানো হয়েছে এখানে। তারা কিভাবে এই মানুষগুলোর কথা ধারণ করবেন? একটা রিক্সাওয়ালার কথা কিভাবে সে ধারণ করবেন? কারণ তার বাড়িতে ড্রাইভার আছে, দারোয়ান আছে, তার কোনো সমস্যা নেই। বাজারের ব্যাগটা ড্রাইভার দিয়ে তারা বাজার করাচ্ছে, অন্য কাউকে দিয়ে বাজার করাচ্ছে, বাজারের মূল্য তারা বুঝবে না। তো এই বিষয়গুলো যারা বোঝে সেই সব ব্যক্তিগুলোকে আমাদের নিয়োগ দেওয়া লাগতো উপদেষ্টা পর্যায়ে। এই যে উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন এবং ছাত্ররা যে বিপ্লবী সরকার গঠন করলো, তারা তো মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে গঠন করলো। কই, সেখানে তো বিপ্লবের স্পিড ধারণ করে, যেমন আহত যারা হয়েছিল যারা সুস্থ হয়েছে তাদের ভিতর থেকে বেশ কয়েকজন নিয়ে আসতে পারতো। প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আহত হয়েছিল তাদের ভিতর থেকে, অথবা যারা লিডিং দিয়েছিল, ভালো পর্যায়ে ছিল, তাদেরকে নিয়ে আসতে পারতো। বিভিন্ন জেলা পর্যায়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, জেনারেল পিপুলদের কথা যারা বলে তাদেরকে নিয়ে আসতে পারত। অর্থাৎ সাধারণ জনতার কথা যারা শোনে বা বোঝে তাদের ভিতর থেকে লোক নিয়ে আসতে পারত। তাহলেই এই বিপ্লবটা সাকসেসফুল হতো, সামনের দিকে এগিয়ে যেত। আর যারা উপদেষ্টা মহলে বসেছেন তারা কি আসলে আন্দোলনের সাথে কতটা সম্পৃক্ত ছিলেন সেটা অনেকটাই প্রশ্নবিদ্ধ বিষয়। কতজন সম্পৃক্ত ছিলেন? আমি তো দেখি যে বেশিরভাগই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না। তাহলে তাদেরকে কোন ক্ষমতা বলে বা কিসের বলে এখানে বসানো হয়েছে, এই বিষয়টা আমার বোধগম্য নয়। আর যাদেরকে বসানো হয়েছে তারাই কতটা সৎ, এই বিষয়টা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠছে। তারা কি আসলে সৎ? সত্য কথা হলো তারা আরও দেশের 12টা বাজাচ্ছেন। কারাগার থেকে সমস্ত আসামিদের ছেড়ে দিচ্ছেন, বিচারহীনতার সংস্কৃতি যেটা চলে আসছে। বিদেশে পালিয়ে থাকা আসামিরা বুক ফুলিয়ে দেশে এসেছে। মেনে নিলাম আওয়ামী লীগ খারাপ, তাই বলে শেখ মুজিবের ভাস্কর্য প্রসাব করতে হবে, মুছে দিতে হবে, 32 নম্বরে আগুন দিতে হবে? আন্দোলন তো হলো, কিন্তু পরবর্তী ঘটনা এগুলো কেন ঘটানো হচ্ছে? এগুলো বহির্বিশ্বে কি মেসেজ যায়? পরবর্তীতে যে আপনি যেই কাজটা করলেন, আপনি একটা ভালো পর্যায়ে গেলে আপনার উপরেও যে এই কাজটা হবে না, এটা কি আপনি কখনো ভেবেছেন? আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে। আমি কোনো দলের না, কিন্তু একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক প্রসেস কিভাবে হওয়া উচিত সেই বিষয়টা আমাদের সবারই জানা থাকা উচিত। আমাদের এই কি মন মানসিকতা, এই মন মানসিকতা কি আমাদের কখনোই চেঞ্জ হবে না? গত 6 মাসে উপদেষ্টারা একটা ভালো কাজ করে দেখাতে পেরেছেন কি? শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া উনি কিছু কাজ করেছেন, কিন্তু বাকি অন্যরা কি করেছেন? শান্তি একটা জিনিস যা আমাদের দেশে নেই। যাদের আর্থিক অবস্থা ভালো তারা দেশ ছেড়ে
চলে যাচ্ছে। দেশ পরিচালনা করার জন্য দরকার ভাসানী শেরে বাংলার মতো মানুষ। একজন মাহাথির পুরো মালয়েশিয়া বদলে দিয়েছেন। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের কোনো অবস্থা প্রায় একই রকম, পরিণতি প্রায় একই দিকে। এই দেশগুলো দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। সত্যিকার অর্থে আমাদের দেশে প্রত্যেকটি সেক্টরে গজবের অবস্থা নাজিল হয়েছে। যদি আল্লাহ উপর থেকে একজন মসিহ পাঠান আমাদের দেশে, তাহলে আমাদের দেশ ঠিক হয়ে যাবে, নইলে কোনোদিন সম্ভব না। আল্লাহ ছাড়া এই দেশে কেউ শান্তিপ্রিয় আনতে পারবে না, নো নেভার। হাসিনা পারবে না, খালেদা পারবে না, জামাত পারবে না, ইউনূস সাহেবও পারবে না। একমাত্র আল্লাহ যদি অলৌকিকভাবে কিছু করেন তাহলে দেশে শান্তি ফিরে আসবে। সহজ সরল সত্য কথা হলো, এই দেশের মানুষগুলো ইতর, জাস্ট ইতর, কোথাও একটা ভালো মানুষ নেই। ভিয়েতনাম অল্প সময়ের মধ্যে বদলে গেল। গত 54 বছরে আমাদের ভাগ্য পরিবর্তন হলো না। সরকার লুটপুটে আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। টাকা থাকলে শিক্ষা পাবে, না থাকলে পাবে না। 1972 সালে শেখ মুজিব যদি শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি করে দিতেন তাহলে আজ দেশের এই অবস্থা হতো না। আমাদের দেশ স্বাধীন, অথচ আজও মানুষ রাস্তায় ঘুমায়, আজও মানুষ না খেয়ে থাকে, আজও মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। লেখাপড়া শিখে ছেলেমেয়েরা বেকার। মার্বেলের টাইলস করা মসজিদ, এসিও আছে, অথচ সেই মসজিদে তালা বন্ধ। মসজিদের সামনে ফুটপাতে মানুষ আজ কুকুর শুয়ে আছে, মানুষ আর কুকুর শুয়ে আছে মসজিদের সামনে। তো এখন কি মেসেজ যায়? এবং বর্তমানে যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিল, তারা আবার দল গঠন করতে যাচ্ছে। আমি মনে করি এই দল গঠন করা একটা ভুল সিদ্ধান্ত। এইটা হতো একটা বিপ্লবী রাজনৈতিক দল, যেটা আমাদের আন্দোলনের যেই 5ই আগস্টের পরপরই গঠন করলে সবচেয়ে ভালো হতো, কারণ তখন বিপ্লবের একটা স্পিড ছিল। সাধারণ জনগণের ভিতর বিপ্লবী চেতনা ধারণ করার মতো একটা উজ্জীবিত প্রেরণা ছিল। সেই প্রেরণা থেকে তারা এখন অনেকটাই বের হয়ে গেছে। তো ছাত্র নেতারা তারা এখন ওই জায়গাগুলো বা ওই সময়গুলো নষ্ট করেছে, যার ফলে এখন তাদেরকে সামনে যে দল গঠন করতে যাচ্ছে এটা নিয়ে তাদের অনেক ভুক্তভোগী হতে হবে। এবং এই দল কাদেরকে নিয়ে গঠন করবেন? বিপ্লবের যারা স্পিডে, আপনাদেরকে সবাইকে কাছে টানেন নাই, আপনারা নিজেদের মতো করে নিজেরা গঠন করেছেন। আমরা যারা বিপ্লব করেছি আমাদেরকে তো আপনারা কখনোই কাছে ডাকেন নাই, আপনারা নিজেদের মতো করে নিজেরা দল গোছাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা দল গোছাতেই পারেন, কিন্তু সেটা কোন পরিপ্রেক্ষিতে হবে, কেমনে হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো তো আলোচনা করার দরকার ছিল। আপনারা প্রথমেই বিপ্লবের হুমাশা মেরে দিয়েছেন। এই জাতির আপনাদের জন্য আবার আরেকবার কলঙ্কিত হবে আমার মনে হয়। তো আমার মনে হয় বিপ্লবের যে স্পিরিট, এখন সেই স্পিরিট অনেকাংশেই কমে গেছে। সেই স্পিরিট ধারণ করতে হলে আমার মনে হয় আরেকটা বিপ্লবের প্রয়োজন হবে এই জাতির জন্য। আমরা আর কতবার রক্ত দেবো? আর কত রক্ত দিলে এই দেশটা স্বাধীন হবে? আমার কথা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।